লন্ডনে ইউনূস তারেক 1.5 ঘন্টা সৌহার্দ্যপূর্ণ বৈঠক। রোজার আগে নির্বাচনের বিষয়ে আন্তরিক আলোচনা। ঢাকা এখনো অনেকটা ফাঁকা। ঈদের পর প্রথম শুক্রবারে বাজারে ক্রেতা কম, মাছ ছাড়া বিভিন্ন পণ্যের দরপতন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রস্তুতি শেষ হলে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন, তার আগে সংস্কার এবং বিচারের অগ্রগতি প্রয়োজন বলে মনে করেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। 12 জুন লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় 10:30টায়। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের শুরুতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক হয় তারেক রহমানের। 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে জানানো হয়, যখন তিনি চান তখনই দেশে ফিরতে পারবেন। বৈঠকে সংস্কার ও বিচারের বিষয়েও কথা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। বৈঠকটির সময় হোটেলের বাহিরে ছিল অসংখ্য নেতাকর্মীর অবস্থান। নির্বাচনের পাশাপাশি দেশে গণহত্যাকারীদের বিচারেরও জোর দাবি জানান তারা। জুলাই আগস্টের গণহত্যার পর এই প্রথম দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং দেশের বৃহৎ একটি দলের শীর্ষ নেতার সাথে বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও হোটেলের সামনে আসা নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন রমজানের আগেই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে যাবার স্বপ্ন দেখিয়েছেন। এই দুই নেতা প্রমাণ করলেন বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে জানে। অতীতের ছোটখাটো ভুল বোঝাবুঝি ভুলে যাতে ঐক্যকে আরো দৃঢ় করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবার উপর জোর দিয়েছেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। লন্ডনে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক শেষে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যৌথ ঘোষণায় বলা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সুন্দরভাবে বৈঠক হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাবে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে।
গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তারেক রহমান সাহেব রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। গণতন্ত্র একদিনের বিষয় না, চর্চার বিষয় উল্লেখ করে মির্জা ফখরুলের আহ্বান সোশ্যাল মিডিয়ায় বকাবকি, একে অপরকে গালাগালি বন্ধ করে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশকে পুনর্গঠনে এগিয়ে যাওয়ার। আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। গণতন্ত্রের জন্য এত বছরের সংগ্রাম, রক্তদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর রাজনীতির মাঠে উত্তাপ কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতিবিদরা। নির্বাচনের তারিখ জটিলতা কেটে গেলে সংস্কার এবং বিচার দ্রুত হবে বলে মত তাদের। রিপোর্ট করছেন ফরুক বাবু। বিচার ও সংস্কার প্রশ্নে ঐক্যমত্য থাকলেও সাম্প্রতিক সময়ে নির্বাচনের দিনক্ষণ নিয়ে দেখা দেয় অস্থিরতা। বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের রীতিমতো টানাপোড়েন শুরু হয়। এমন বাস্তবতায় সবার চোখ লন্ডনে। ১.৫ ঘন্টার বৈঠক শেষে সন্তুষ্টির কথা জানিয়েছে দুপক্ষই। এ বৈঠককে রাজনীতিতে ইতিবাচক দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বলেন, নির্বাচন ইস্যুতে সময়ক্ষেপণ সংস্কার ও বিচারকে বাধাগ্রস্ত করছে। আজকে যখন বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সম্ভব যদি বিচার এবং সংস্কার কাজ যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়, তো সেদিক তার মানে একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে। সেটাকে আমরা স্বাগত জানাই, কেননা নির্বাচন বিষয়ে কোনো রকম অনাস্থার জায়গা আমাদের জন্য কোনো ইতিবাচক জায়গা তৈরি করবে না। আমরা একটা প্রেস স্টেটমেন্ট থেকে যা জেনেছি যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিংবা সময়টা নিয়ে আলোচনা হয়েছে, যে এপ্রিল ঘোষিত সময়টা আপনার খুব মানে নানা সমস্যাগুলো কী কী সেগুলো তুলে ধরা হয়েছে এবং রমজানের আগে হলেই সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় কিংবা বাস্তবসম্মত হয় সব দিক থেকে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছেন। প্রধান উপদেষ্টাও সে বিষয়ে একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, অন্তত আলোচনার সুযোগ আছে সেটা মনে হয়েছে। তবে নির্বাচনের এই দিনক্ষণ এনসিপি মানবে কিনা তা নিয়ে সন্দিহান রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। সংস্কার, রাজনৈতিক ইস্যু এটাকে সামনে রেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলেও মত তার। একটা কিন্তু আছে, সেটা হলো ধরুন প্রধান উপদেষ্টা চাইলেন, কিন্তু কেউ কেউ কি আছেন যারা এটাকে, এই চাওয়াটাকেও সমস্যায় ফেলতে পারে। খেয়াল করি, এই যে আজকে যে সংবাদ সম্মেলন হলো সেখানেও যারা আনিস খসরু এবং জনাব খলিলুরের সামনে এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছিল, এনসিপি তো বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন চায় না। তাহলে ধরুন কিছুদিন পর প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যদি একটা টেন্টেটিভ নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে দেয়, এনসিপি চায় না এবং জামাতও তাদের সাথে একই রকম বক্তব্য দিয়েছে আগে, তো তারা যদি বলে যে তারা এইটা চায় না, তারা এটা মানেন, আবারও যদি তারা রাস্তায় যাওয়ার চিন্তা বা চেষ্টা করে, যেমনটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে হয়েছে, সরকার চেয়েছিল নিষিদ্ধ করবে না কিন্তু এই চাপের মুখে করতে হয়েছে, তবে এরকম একটা আশঙ্কাও দেখি। এটার প্রধান কারণ হচ্ছে
এই সরকারের ভেতরে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, মানে প্রধান উপদেষ্টা চাইলেই যে সেটা এক্সিকিউটেড হবে তিনি চাইলেন, কিন্তু আরেকজন একটু ভিন্নভাবে ভাবলেন, ভিন্নভাবে করলেন। তারা এনসিপির উপরে কারো উপরে যদি কারো প্রভাব থাকে সেটা সরকারের ভেতরে বা সরকারের বাইরে কারো, তো এইরকম ঝুঁকিগুলো এখনো আছে বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় না করানোর পরামর্শ এই রাজনীতি বিশ্লেষকের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরতি মানুষের ভিড় বাড়ছে রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে। ট্রেনের ফিরতি যাত্রা নিয়ে যাত্রীদের স্বস্তি থাকলেও তীব্র যানজট আর ভোগান্তির অভিযোগ সড়ক পথের যাত্রীদের। আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। লম্বা ছুটি শেষে একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরছেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরার নির্দেশনা থাকলেও এখনও ঢিলেঢালা ভাবেই চলছে বেশিরভাগ মানুষ। কমলাপুর স্টেশনে শুক্রবার সকালে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সময় মতোই এসেছে প্রায় সব এলাকা থেকে ছেড়ে আসা ট্রেন। ঈদে আমার বোনদের বাসায় বেড়াইতে গেছিলাম, খুব ঈদ যাপন করলাম, অনেক ভালো লাগলো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। বাবা মার সাথে ঈদ কাটালে তো অনেক ভালো লাগবে। আসলে খুব আনন্দ সহিত ঈদ কাটায় এখন ঘর মুখে ফিরলাম। ভোগান্তির অভিযোগ সড়ক পথের যাত্রীদের। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার বাস থামছে রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে। ফিরলাম, এখন অফিস খুলবে রবিবারে, এর জন্য আগে ফিরে আসলাম। ছুটি নিয়ে গেছি, ছুটি শেষ হয়ে গেছে, চলে যাইছি। অসুস্থ মাকে ছেড়ে আসতেও অনেক কষ্ট হয়েছে, তবুও কর্মের কারণে আসতেই হলো এই ব্যস্ত নগরী। যে গাড়ি আমার এনে ভোরে 5টা 5:30 এই নাইলাম কটায় 11টায়। কুড়িগ্রাম থেকে আসছে। আপনি নর্মালি কুড়িগ্রাম থেকে বাসে মানে 9 ঘন্টা সর্বোচ্চ 10 ঘন্টার মতো লাগে। আমি আপনার মানে 12.5 ঘন্টা লাগছে আপনার আসতে। দেখতে দেখতে শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি। রবিবার থেকে শুরু হবে সরকারি বেসরকারি অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসের নতুন উপধরন অমিক্রন XBBতে আক্রান্ত রোগী বাড়ছে। সেই সঙ্গে প্রতি বছরের মতো এই সময়ে বাড়ছে ডেঙ্গু রোগীও। করোনা এবং ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জন এবং করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। প্রতিবেশী ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ছে করোনার সংক্রমণ। দেশেও বাড়ছে করোনার নতুন উপধরন অমিক্রন XBBতে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন করে ছড়িয়ে পড়া ঠেকাতে বুধবার 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের লম্বা বিরতি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে মহানগরী ঢাকা। তবে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, বাজার কিংবা রাস্তাঘাটে যারা চলাচল করছেন তাদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে অনেকের অনীহা। সরকার বা ডাক্তাররা যেভাবে বলে সেই স্বাস্থ্যবিধি আমাদের অনুকরণ করা উচিত। অনেকগুলো জীবন যেরকম এসে ছড়াইতেছে, সেই কারণে মাস্ক পরা আমি মনে করি সবারই পরানো উচিত। আমি তো ভুল করেছি, আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করছি, সবাই যেন মাস্কটা ইউজ করে। বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সচেতন হওয়ার প্রয়োজন আছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে আবারও দেখা দিতে পারে বিপর্যয়। একজন থেকে একজনে ছড়িয়ে পড়লে কিন্তু সেটা হলো আক্রান্তের সংখ্যা বাড়বে। যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা দরকার। এই জন্য সতর্ক করা দরকার যে এখনও কিন্তু আমাদের ওই পর্যায়ে যায়নি। আক্রান্ত যা আছে সে নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে বেড়ে যাচ্ছে দেখে আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি স্বাস্থ্যবিধি মানার জন্য। এটা মানলে কিন্তু সংক্রমণটা কম হবে। পাশাপাশি দেশে বেড়ে চলা ডেঙ্গু ভাইরাসের আক্রমণ ঠেকাতেও সচেতনতাই প্রধান হাতিয়ার বলছেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। চেষ্টা করতে হবে সবসময় মশারির নিচে থাকা, আর সর্বোপরি বৃষ্টির পানি যেন ওই যে গাছপালা বা ফুলের টব অথবা বাসার আনাচে কানাচে ময়লা আবর্জনা এগুলো না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখা। করোনা কিংবা ডেঙ্গু উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি রোগটি যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন হতে হবে রোগী ও পরিবারকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতার সমাগম বেশ কম। মাছ ছাড়া নতুন করে কোনো পণ্যের দাম না বাড়লেও কমেছে বেশ কিছু পণ্যের দর। বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। অপরদিকে 10 থেকে 15 টাকা কেজিতে কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 20 টাকা কমেছে মুরগির দামও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
ঈদুল আজহার লম্বা ছুটিতে এখনো অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। ঈদের ছুটির রেশ কাটেনি বাজারেও, ক্রেতা সমাগম ছিল না চোখে পড়ার মতো। তবে মাছের চাহিদা কিছুটা বাড়ায় বেড়েছে দামও। বিক্রেতারাও স্বীকার করলেন বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। নাগালের বাইরে ইলিশের দাম অনেক বেশি, কেমনে কিনবো? ঘুরতেইছি, খালি ঘুরতেইছি। ইলিশ মাছটা 2200 টাকা কেজি, 2000 টাকা কেজি, 3500 টাকা কেজি। ইলিশ মাছ কিনবো কিভাবে? মাছের দাম ঈদের আগের থেকে ঈদের পরে প্রতি মাস সব মাছ 100 টাকা করে বাড়ছে। মাছ মনে করেন জালেরা তো ঈদের দিন ধরে না গিয়া, আর মাছও কম, এই জন্য 100 টাকা সব মাছ কেজিতে বেশি। সবজির দাম আছে নাগালের মধ্যেই, দু একটি ছাড়া কমেছে বেশিরভাগ সবজির দামই। কেজিতে 20 টাকা কমে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 60 টাকায়। পেঁপে, শসা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজির দামই কমেছে 10 থেকে 15 টাকা। স্বস্তির কথা জানান ক্রেতারাও। ঈদের পরে এসে কাঁচা বাজারের দামটা স্থিতিশীল, আগের মতোই আছে, পরিবর্তন খুব একটা চোখে পড়ে না। তো এর মধ্যে কিছু চোখে পড়ে, সেটা হলো বিশেষ করে পেঁপের আগের ছিল 20 টাকা, এখন হলো 30 টাকা। আবার পটলটা ছিল 30 টাকা, এখন হলো 40 টাকা। বড় লোকরা তো কিনা খেতে পারবো, গরিব যারা আছে তাদের কিনা খেতে পারে না। গরিবদের জন্য খুব সুন্দর, খুব ভালো হয়েছে। অপরিবর্তিত রয়েছে চালের বাজার। মিনিকেট মানভেদে 72 থেকে 76 টাকা কেজি, 28, 58 এবং নাজির শাইল পাওয়া যাচ্ছে 76 থেকে 84 টাকার মধ্যে। নতুন করে বাড়েনি চিনি, তেল, ডালের মতো পণ্যের দাম। ঈদের আগে আর ঈদের পরে একই রকম আছে, সবকিছু খোলার পরে আবার দেখা যাবে কি দামের। অনেকটাই নাগালের মধ্যে মুরগির দাম। কেজিতে 20 টাকা কমে ব্রয়লার 150 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের দুটি গ্যাস ক্ষেত্র থেকে মোট 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ফাউজুল কবির খান। শুক্রবার সিলেটের কৈলাসটিলা গ্যাসকো পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, যে সকল এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয় সেই সকল এলাকার মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার। তবে বাসা বাড়িতে লাইনের গ্যাস সরবরাহ করাকে নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন, বাসা বাড়িতে গ্যাস সংযোগ করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এতে খরচের পরিমাণ বেড়ে যায়। সিলেটের কৈলাসটিলা এবং সিলেট গ্যাস ফিল্ডের ওয়ার্ক ওভারের কাজ পরিদর্শনকালে উপদেষ্টা আরও বলেন, আগামীতে বাসা বাড়ির গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে যাতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানো যায় সে ব্যাপারে কাজ করবে সরকার। কার্যক্রম এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্ক ওভার হচ্ছে, মানে ওই যে কূপের আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে। কত পাওয়া গেছে অলরেডি? 8 মিলিয়ন। একটা ওই যে এখানে কৈলাসটির সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে এমএমসিউডি। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস না করলে চট্টগ্রাম বন্দরে জট আরও বাড়ার আশঙ্কা বন্দর কর্তৃপক্ষের। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে কন্টেনার রাখার ধারণ ক্ষমতার 80% জায়গায় এখন কন্টেনার রাখা হয়েছে। কন্টেনার রাখার জায়গা কমলে পণ্য খালাস কার্যক্রম সহ বন্দর পরিচালনা কার্যক্রমে সময় বেশি লাগে, তাতে পণ্য হাতে পেয়ে ব্যবসায়ীদের সময় লাগবে বেশি। গত 4 জুন বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেনারের সংখ্যা ছিল 28,000। বৃহস্পতিবার পর্যন্ত তা 39,000 ছাড়িয়ে গেছে। ছুটির এই সময় 7 দিনে জমেছে 11,000 কন্টেনার। এই 7 দিনে বন্দরে আসা জাহাজ থেকে কন্টেনার নামানো হয়েছে 24,000। এর মধ্যে ব্যবসায়ীরা খালাস করে নিয়েছেন 9,500 কন্টেনার। জাহাজ থেকে নামানো 14,500 কন্টেনার রয়ে গেছে বন্দরে। চট্টগ্রাম বন্দরের মুখপাত্র মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ঈদের লম্বা ছুটির সময়ের মধ্যে বন্দরের কার্যক্রম সচল রয়েছে। এবার যাতে জট না হয় সেজন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে কারণে এখন পর্যন্ত বন্দরে বড় ধরনের জট সৃষ্টি হয়নি। তবে ব্যবসায়ীরা এখন দ্রুত পণ্য খালাস না করলে কন্টেনারের সংখ্যা আরও বাড়বে, তাতে বন্দরের কার্যক্রম ব্যাহত হতে পারে। শাহজাদপুরের রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ির অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুদিন দর্শনার্থীদের পরিদর্শন বন্ধ থাকার পর আজ আবারও খুলে দেওয়া হয়েছে। সকালে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কাছারি বাড়ি। এই সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের
ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। দুপুরে কাছারিবাড়ি পরিদর্শন করেন সেনাবাহিনী কর্মকর্তারা। কাছারিবাড়ি খুলে দেওয়ার পর দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে ওঠে কাছারিবাড়ির চত্বর। গত ৮ জুন ঈদের ছুটিতে রবীন্দ্র কাছারিবাড়িতে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে এক দর্শনার্থীর সঙ্গে কাছারিবাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে তর্কাতর্কি এবং হাতাহাতি হয়। এর প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন এবং বিক্ষোভ শুরু করে। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে ঢুকে অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। পরে নিরাপত্তার কারণে কাছারিবাড়ি পরিদর্শন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই ঘটনায় মামলার পর এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জনগণ এখানে এসে অডিটোরিয়ামের কিছু ক্ষতি করেন। অডিটোরিয়ামটা আমাদের আমাদের যে কাছারিবাড়ি তার থেকে একটু দূরে। আমাদের এখানে আপনারা সবাই দেখেন আমাদের মূল যে গর্বের প্রতিষ্ঠান কাছারিবাড়ি যে আমাদের, সেখানে কোনো কিছুই হয় না, সেটা অক্ষত আছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। কাছারিবাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার উদ্যোগ নিয়েছি। তো আশা করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। আপনারা এখানে যে সুন্দর বিনোদনের জন্য এখানে যে আসতেন, সেই বিনোদনটা আবার হয়তো পাবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। ধন্যবাদ।